যে কোনো হসপিটালের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ডিপার্টমেন্ট হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট। যে কোনো ধরনের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, হার্ট অ্যাটাক বা যে কোনো গুরুতর সমস্যার ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে কিন্তু একমাত্র আশ্রয়স্থল হচ্ছে এই ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট। আজ আমরা এই ডিপার্টমেন্ট নিয়েই বিস্তারিত জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এম এ রশিদ হসপিটাল নিবেদিত এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস সেবায় এম এ রশিদ হসপিটাল। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নূরে আলম সিদ্দিকী, কনসালটেন্ট ইমার্জেন্সি মেডিসিন। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাই, আমরা তো সবাই কম বেশি জানি যে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় যদি আমরা বলি যে খুব উন্নত মানের যদি কোনো হসপিটাল থাকে সেটা হচ্ছে এম এ রশিদ হসপিটাল। এবং যে কোনো হসপিটালের আমরা কিন্তু জানি যে ইমার্জেন্সি বা জরুরি বিভাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে একটু জানতে চাই যে এম এ রশিদ হসপিটালের যে সার্ভিসটুকু, যে জরুরি সেবা আপনারা দিয়ে থাকেন, সেই সম্বন্ধে যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতেন। এই অঞ্চলের সকল শ্রেণীর লোকজনদেরকে আমি এই বিষয়ে আশ্বস্ত করছি এবং জানাচ্ছি যে ময়মনসিংহ তথা জামালপুরে এই ধরনের একটা কর্পোরেট হসপিটাল আসলে আমি মনে করব এই এলাকার লোকজনদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। আমার মনে হয় যে সেবা মানুষের দোরগোড়ায় চলে এসেছে। যে সেবাটা মানুষ এর আগে ঢাকায় গিয়ে পেতে পারত, তাও সব জায়গায় নয়, হাতে গোনা কয়েকটি হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে। আর সেখানে জামালপুরের মতো একটা পেরিফেরির একটা শহরে একটা হাইলি ডেভেলপড, ওয়েল ইকুইপড একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আমরা রান করছি। আমার মনে হয় যেটা একটা এই এলাকার জন্য একটা আশীর্বাদ স্বরূপ। এই যে আপনি বলছেন যে একটা পেরিফেরি একটা এরিয়াতে এত চমৎকার এবং উন্নত মানের একটা হসপিটাল রয়েছে এবং সেখানে রয়েছে একটা জরুরি স্বাস্থ্যসেবা, তো এই যে আপনারা স্বাস্থ্যসেবাগুলো দিয়ে থাকেন, একটু যদি আমাদেরকে বলতেন যে কিভাবে দিয়ে থাকেন, কতক্ষণ পর্যন্ত খোলা থাকে। অনেক হসপিটালে কিন্তু আমরা দেখেছি যে লেখা থাকে জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু আসলে 24 ঘন্টার সেই সার্ভিসটুকু কিন্তু তারা দিতে পারছে না। আসলে আমাদের এখানে ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা শুরু হয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দিস হসপিটাল যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খোলা হয়েছে। এবং আমার মনে হয় যে এ পর্যন্ত কোনো দিন 1 মিনিটের জন্য এই ডিপার্টমেন্ট বন্ধ হয়নি। মানে 24/7 যে কথাটা এসেছে আমাদের এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টের জন্য, এটা একটা সার্থক একটা টার্ম যে 24/7। প্রত্যেকটা শিফটে কমপক্ষে 2 থেকে 3 জন ডাক্তার থাকে। আমাদের এখানে ট্রেন্ড স্কিল্ড নার্স রয়েছে। আর ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমাদের 6টা বেড রয়েছে, যেখানে প্রত্যেকটা বেড মানে মডার্ন টেকনোলজি, যেটা মনিটরিং সিস্টেম, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, সেন্ট্রাল সাকশন সিস্টেম, এগুলো রয়েছে। আমাদের এখানে আরও ইকুইপমেন্টসের মধ্যে রয়েছে ভেন্টিলেটর রয়েছে, কিন্তু লাইফ সেভিং যে মেইন একটা ইনস্ট্রুমেন্ট সেটা কিন্তু আমাদের এখানে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে রয়েছে। আরও হচ্ছে ডিফিব্রিলেটর রয়েছে। একজন পেশেন্ট যদি একটা কার্ডিয়াক এমার্জেন্সি নিয়ে আসে, কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসে, আমরা তাৎক্ষণিকভাবে সেই পেশেন্টের জন্য প্রয়োজনীয় ডিসি শক পর্যন্ত দিয়ে থাকে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। আপনি তো অনেক ধরনের সার্ভিসের কথা বলছেন, প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে আমি একটু আলাদা আলাদা করে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে। একটু স্পেসিফিক করে যদি আপনি আমাদেরকে বলতেন, যেমনটা আপনি বলছিলেন যে কার্ডিয়াক অ্যাটাক নিয়ে যখন একটা পেশেন্ট আসে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ধরনের প্রত্যন্ত অঞ্চলে বা পেরিফেরি এরিয়াগুলোতে দেখা যায় যে কার্ডিয়াক অ্যাটাক নিয়ে পেশেন্টগুলো কিন্তু ঢাকা পর্যন্ত পৌঁছাতে কিন্তু রোগীগুলোকে বাঁচানো যায় না। সেখানে আপনারা আসলে কী ধরনের সার্ভিসটুকু ইনস্ট্যান্ট দিয়ে থাকেন? হার্ট অ্যাটাক যখন হবে এটা কিন্তু আপনাকে অল্প সময় দেবে, মানে বেঁচে থাকার জন্য উইন্ডো স্পেস খুবই কম দেবে। একটা পেশেন্ট হার্ট অ্যাটাক হলো জামালপুরে, সে ঢাকা যাবে, ইটস আনলাইকলি। মানে তার মৃত্যু যদি না লেখা থাকে তবেই সে ঢাকায় গিয়ে পৌঁছাবে, তাছাড়া হিসাব মতে কিন্তু ঢাকায় গিয়ে পৌঁছানোর কথা নয়। আর সেখানে জামালপুরে যদি এখানে আমাদের হাতের কাছে একটা হসপিটাল রয়েছে যেখানে হার্ট অ্যাটাকের পরিপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব। শুধু পেশেন্টরা আমাদের কাছে আসার সাথে সাথে আমাদের স্কিল ডক্টর নার্সেস রয়েছে। আসা মানে 5 মিনিটের মধ্যে এই পেশেন্টটাকে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। 5 মিনিটের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে এবং নেক্সট 5 মিনিটের মধ্যে তাকে প্রয়োজনীয় লাইফ সেভিং মেডিসিন আমরা দিয়ে থাকি। এবং এই সব ধরনের মেডিসিন লাইফ সেভিং আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে রয়েছে। অর্থাৎ একটা পেশেন্টকে স্টেবিলাইজ করার জন্য, হার্ট অ্যাটাক হয়েছে যা যা প্রয়োজন সব কিছু আছে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। আমাদের এখানে সিসিও রয়েছে ঠিক, আর ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমরা পেশেন্টটাকে কিন্তু স্টেবিলাইজ করে থাকি।
তারপরে এই পেশেন্টটাকে আমরা সিসিইউতে ট্রান্সফার করে থাকি। সেটাই আমার একটু জানা ছিল যে সাধারণত দেখা যায় যে আমি ইমার্জেন্সি সার্ভিসটুকু দিলাম বা ইনিশিয়াল সার্ভিসটুকু দিলাম, তারপর অনেক সময় আমরা রোগীদেরকে ছেড়ে দিই, বাড়িতে চলে যাওয়ার কথা বলি। এক্ষেত্রে আপনারা সিসিইউ বা আইসিইউ সার্ভিসটুকু আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, আমাদের এখানে সিসিইউ রয়েছে। এটা হার্ট অ্যাটাক নিয়ে যেমন বললাম, হার্ট অ্যাটাক তো অনেক সময় কিছুটা সময় দিতে পারে, যে পেশেন্টকে সাপোজ 1-2 ঘন্টা সময় দিতেও পারে। কিন্তু আর একটা হার্টের একটা ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে, সেটা কার্ডিয়াক অ্যারেস্ট বলে থাকে। আপনাকে কোনো সময় দিবে না, মানে নট মোর দ্যান 10 মিনিটস। আমরা যদি 5 থেকে 10 মিনিটসের মধ্যে ব্যবস্থা না নিই, তাহলে এই পেশেন্টটাকে কোনো মতো যে কোনো হায়ার সেন্টারে এটাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু আমাদের কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এই সেবাটা রয়েছে, আমাদের স্কিল ডক্টরসরা এই সেবাটা দিয়ে থাকে। আমি আপনাকে জাস্ট নোটে করে বলতে পারি, 2 days ago একটা পেশেন্ট আমাদের এখানে এসেছে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া নিয়ে। এখানে যারা ডাক্তার যারা আছেন তারা বুঝতে পারবে যে কী ধরনের একটা ইমার্জেন্সি এটা। আমরা তাৎক্ষণিকভাবে আমরা কার্ডিওভার্সন করে সেটাকে আমরা সাইনাসটিতে নিয়ে এসেছি, মানে উইদিন মিনিটস। এই পেশেন্টটাকে যদি এই সেবা না দিতে পারতাম, আমরা নেক্সট 5 মিনিটসে এটা ভেন্টিকুলার ফিব্রিলেশনে চলে যেত এবং এটাকে আমরা ফেরাইতে পারতাম না। মানে এই সেবাটা যে পেয়েছে সে কিন্তু এর গুরুত্ব বুঝতে পারবে, যে যার এই সেবাটা প্রয়োজন হয়তো হয় নাই, সে এর গুরুত্ব বুঝতে পারবে না। এই যে আপনি বললেন একটা সফলতার গল্প, এরকম সফলতার গল্প কিন্তু আমরা আরও অনেক বেশি শুনতে চাই ইমার্জেন্সি হসপিটালের কাছ থেকে। আপনার কাছে এখন একটু জানবো যে ইমার্জেন্সি সেবা মানে তো আসলে বিভিন্ন ধরনের সমস্যা নিয়েই কিন্তু রোগীরা আসে। সেটা হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, অ্যাক্সিডেন্টাল বিভিন্ন কারণে কিন্তু দেখা যায় যে কাটা ছেঁড়া অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। সেগুলো সম্পর্কে একটু জানবো। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আসলে যে কোনো পেশেন্টকে নিয়ে আমাকে ডিল করতে হবে, এই এক্সপার্টিস আমাদের থাকতেই হবে। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমরা যে কাজ করে থাকি, আমাদের এই বিষয়ে কিন্তু অনেকগুলো ট্রেনিং আছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভড কিছু ট্রেনিং আছে, যেমন বিসিএলএস আছে, এসিএলএস আছে, এটিএলএস আছে, পালস আছে। এগুলো বিভিন্ন বিষয়ে কিন্তু অ্যাডভান্স ট্রেনিং আমাদের কিন্তু এই ট্রেনিং রয়েছে। এবং সেই জন্য এখন মনে করেন একটা পেশেন্ট আসলো অ্যাক্সিডেন্ট নিয়ে, যে কোনো পলিটোমা নিয়ে এসেছে, এই পেশেন্টকে কিন্তু আমি ম্যানেজ করতে সক্ষম। একটা পেশেন্টকে মৃত্যু ঝুঁকি নিয়ে আছে, কতগুলো কন্ডিশন আছে যে আমার ব্যবস্থা না নিলে উইদিন 5 মিনিটস বা 10 মিনিটস পেশেন্টটা মারা যাবেই। সেই পেশেন্টগুলো যেমন আমাদের চেস্টে কতগুলো ইনজুরি আছে, সেগুলো তাৎক্ষণিক যদি আমরা ব্যবস্থা না নিই, এই পেশেন্টকে বাঁচানো সম্ভব নয়। আমাদের এখানে টেনশন নিউমোথোরাক্স নিয়ে এসেছে, আমরা তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সিতে আমাদের একটা অপারেশন থিয়েটার রয়েছে, তখনই আমরা বুকের মধ্যে আমরা প্রয়োজনে একটা চেস্ট টিউব ঢুকিয়ে দিয়ে পেশেন্টটা ডিকম্প্রেশন করে পেশেন্টটাকে আমরা লাইফ সেভ করেছি। আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এটা করা হয়েছে। এটা কিন্তু এই এলাকাতে এটা কখনোই সম্ভব নেই, মানে ভাবনাই আসবে না যে এটা করা সম্ভব। অর্থাৎ এই যে সার্ভিসের কথাগুলো বলছেন, আমার মনে হয় আমাদের আরও অনেক কিছু জানা দরকার রয়েছে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। সেগুলোই আমরা আরও একটু বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম এমআরএস হসপিটালের ইমার্জেন্সি সার্ভিস। আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের সার্ভিসেস আপনারা প্রোভাইড করে থাকেন, দিয়ে থাকেন। আপনার কাছে স্পেসিফিক করে এখন জানতে চাইবো যে জরুরি সেবা মানেই হচ্ছে যে অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টাল কারণে কাটা ছেঁড়া বা কোনো কারণে হাত পা ভেঙে গেলে এই ধরনের পেশেন্টরা আসে, এবং আমরা কিন্তু ঢাকাতেও দেখেছি এবং ঢাকার বাইরেও কিন্তু এমন অনেক ইতিহাস আছে যে পেশেন্টদেরকে ফেরত দেওয়া হয়। আপনি এমআরএস হসপিটালের একজন ইমার্জেন্সি কনসালটেন্ট হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আপনারা এই ধরনের সার্ভিসগুলো দেওয়ার জন্য আসলে কোনো ধরনের চিন্তা ভাবনা করেন কিনা বা পেশেন্টগুলোকে অ্যাকসেপ্ট করেন কিনা? আসলে ইমার্জেন্সিতে আমরা কখনো না বলতে পারি না। উই মাস্ট সেভ দ্য লাইফ। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমাদের যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা সেটাকে রিসিভ করবই। আমাদের একটা বিষয় হলো সবচেয়ে ভালো আমি মনে করি, একটা পেশেন্ট যখন এসে পৌঁছায় তাৎক্ষণিকভাবে সেখানে নার্স এবং ডাক্তার আছে। মানে অ্যাট 0 মিনিট, ইউ ক্যান সে অ্যাট 0 মিনিট এই পেশেন্টের পাশে ডাক্তার এবং নার্স পাবে। পেশেন্টকে আমরা দ্রুত অ্যাসেসমেন্ট করে ফেলি। পেশেন্টের যদি এক্সরের দরকার হয়, আমাদের এখানে ইমার্জেন্সি পাশেই রয়েছে রেডিওলজি ডিপার্টমেন্ট, সেখানে তাৎক্ষণিকভাবে আমরা এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই করতে পারি। আমাদের এখানে আলট্রাসোনোগ্রাম সার্ভিস রয়েছে, পোর্টেবল আলট্রাসোনোগ্রাম রয়েছে। আমরা হয়তো 10-15 মিনিটস বা 30 মিনিটসের মধ্যে আমরা ডায়াগনোসিসটা করে ফেলতে পারি যে এই পেশেন্টটা কোন ধরনের ট্রমা নিয়ে এসেছে, গুরুত্বটা কত বেশি, এবং সেই অনুসারে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আপনি যেমন বললেন যে ভাঙাচোরা পেশেন্ট আসছে, দৈনিক আসছে ভাঙাচোরা পেশেন্টগুলো, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু অনেক হসপিটালে দেখেছি যে হাড় ভাঙা নিয়ে তিনি আসতেন,
রোড অ্যাক্সিডেন্ট হলো, তাকে এক্সরে বা এমআরআই করতে হলো, সেই এক্সরে বা এমআরআই করার জন্য তাকে অন্য একটা ডিপার্টমেন্টে যেতে হলো, সেখানে তাকে সিরিয়াল নিয়ে বসে থাকতে হলো। সো এই বিষয়গুলো কিন্তু রোগীর জন্য কিন্তু আসলে কষ্টদায়ক। আমাদের একটা বিশেষত্ব হলো এইখানে মনে হয় কোনো পেশেন্টকে ওয়েট করতে হয় না। আমি যে বললাম যে পেশেন্ট আসলো, সেখানে ডাক্তার এবং নার্স আপনাদের পোর্টেবল এক্সরে রয়েছে? একবার হ্যাঁ হ্যাঁ, আমার পাশেই রয়েছে। আমার এক্সরে ডিপার্টমেন্ট জাস্ট পাশের রুমটাই এক্সরে ডিপার্টমেন্ট, রেডিওলজি ডিপার্টমেন্ট। সেই সার্ভিসটা আমরা তাৎক্ষণিকভাবে পাচ্ছি। আমরা যদি আলট্রাসোনোগ্রাম দরকার হয়, পোর্টেবল আলট্রাসোনোগ্রাম মেশিন রয়েছে, আমার বেড সাইডে কিন্তু এটা করা সম্ভব হচ্ছে। এবং পেশেন্ট ভাঙাচোরা থাকলে এই পেশেন্টকে তখন কী করতে হবে, স্টেবিলাইজ করতে হবে বা ইমোবিলাইজ করতে হবে। আমাদের ডাক্তারের কিন্তু এই এক্সপার্টিস রয়েছে। আমার অর্থোপেডিক সার্জনের জন্য অপেক্ষা করার দরকার নেই। যে সেবাটা অন্য জায়গাতে গেলে হয়তো 2-3 ঘন্টা 5 ঘন্টা বা নেক্সট ইভিনে নেক্সট মর্নিংয়ে যেটা পেতে হবে, আমরা 10-15-30 মিনিটসে এই সেবাটা আমরা দিতে পারছি ভাঙাচোরার ক্ষেত্রে। আর অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে স্কোপটা কি, পেশেন্টের লাইফ সেভিং করার জন্য যে কোনো ধরনের সেবা দরকার আমাদের সেটা রয়েছে। দুর্ঘটনা তো আসলে অনেক ধরনের হয়ে থাকে। আমরা তো আসলে হাড় ভাঙার কথা বলছি, আমরা স্ট্রোকের কথা বলছি, আমরা হার্ট অ্যাটাকের কথা আমরা বলছি, আরও কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেমন ইলেকট্রিক বার্ন। এই ধরনের পেশেন্টগুলোকে আপনারা আসলে কীভাবে ডিল করেন? আজ থেকে মনে হয় 1 বছর হয়ে যাবে, একটা লেডি এসেছিল অ্যারাউন্ড এইজ 40 ইয়ার্স। সে এসেছিল 11,000 ভোল্টের কারেন্টের ইলেকট্রিকিউশন হয়েছে, 11,000 ভোল্ট। আমি ইমার্জেন্সিতে ছিলাম সেই মুহূর্তে। পেশেন্টের ছেলে বলছে যে আমার মার সম্ভবত পালস নেই। আমি তো ভেবেছি একটা লেডি ইলেকট্রিকিউশন হয়েছে, হয়তো হাউস হোল্ড যে ইলেকট্রিক যে পাওয়ার সেটা থেকে হয়তো নট মোর দ্যান 420 ভোল্ট, 420 ভোল্টের বেশি নয়। কিন্তু যখন ছেলে বললো যে আমার মার পালস আছে কিনা দেখেন, ছেলে দেখে পেয়েছে যে পালস নেই। আমি সাথে সাথে দেখলাম পালস নেই, এবং আমি ইমার্জেন্সি ভিতরে নিয়ে আমি যখন তাকে কার্ডিয়াক মনিটরে লাগালাম, দেখতে পেলাম তার ভিএফ ডেভেলপ করছে। ভিএফ ডেভেলপ ইজ ডেড, অলরেডি ডেড। আমার এখানে জাস্ট আমার হাতের কাছে ডিফিব্রিলেটর রয়েছে। আমি তখনই ডিসি শক দিয়েছি, সিপিআর দিয়েছি, ডিসি শক দিয়েছি, এবং পেশেন্টের রিভাইভ করেছে। তার পেশেন্টটার 11,000 ভোল্টের জন্য তার হাতে লেগেছিল, তার হাতটা কেটে ফেলতে হয়েছে তার লাইফটা সেভ করার জন্য, কিন্তু শি ওয়াজ সেভড। তার জীবনটা বাঁচানো সম্ভব হয়েছিল। এটাই কিন্তু আপনি যদি মনে করেন যে ঢাকাতে এই সার্ভিস রয়েছে, কিন্তু ঢাকা পর্যন্ত পৌঁছাবে না, কখনোই কোনো হিসাবেই আসে না যে এই পেশেন্টটা ঢাকা পৌঁছাবে। এই যে আপনি সিপিআর এর কথা বললেন, সাধারণত ঢাকাস্থ যে হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু এই সেবাগুলো রোগীরা পেয়ে থাকে, কিন্তু আসলে ময়মনসিংহ বিভাগের জামালপুরের মতো জায়গায় এবার হসপিটালে রোগীরা পাবে, এটা কিন্তু আসলে কল্পনা করা যায় না। আমরা এই ধরনের আরও কিছু গল্প আপনাদের কাছ থেকে শুনতে চাই এবং সেবা সম্পর্কে জানতে চাই। আরও একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে আপনারা পেশেন্টদেরকে এভারেস্ট হসপিটাল আপনারা সিপিআর এর মতো ট্রিটমেন্টও কিন্তু দিয়ে থাকেন। আর একটু বিস্তারিত জানতে চাই এই সম্পর্কে। সিপিআরটা আসলে অবশ্যই একটা স্পেশাল একটা বিষয় বাংলাদেশের জন্য, কিন্তু আমি কিন্তু দেশে বাইরে কাজ করেছি। আমি দেশে বসে একটা মিলিটারি হসপিটাল কাজ করেছি, যেখানে সিপিআর আমাদেরকে ফ্রিকুয়েন্টলি দিতে হতো, এবং আমি অনেক দিন ধরে কাজ করাতে আমার এই সিপিআর ট্রেনিংটা আমাকে অনেকবার করেছি। আমি অনেকবার করতে হয়েছে, আমাকে এভরি 2 ইয়ার্স আমাকে করতে হবে বাধ্যতামূলকভাবে। এবং শুধু তাই না, আমার হসপিটালে প্রত্যেকটা স্টাফদের জন্য একটা বাধ্যতামূলক ছিল সিপিআর জানতে হবে, এবং আমি কিন্তু একজন সিপিআর ট্রেনার। আপনার কাছে মনে হচ্ছে ইটস এ বিগ থিং, আমার কাছে ইটস এ ভেরি ইজি থিং। আমি মানে অন দ্য গো, অন দ্য ওয়েতে আমি এনিওয়ার আমি সিপিআর ট্রেনিং দিতে পারি। শুধু তাই নয়, সিপিআর সহ আমরা অ্যাডভান্স ট্রেনিং যেগুলো রয়েছে, যেমন এসিএলএস, অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট, ATLS, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, পালস, পেডিয়াট্রিক অ্যাডভান্স লাইফ সাপোর্ট, অলসো অ্যাডভান্স লাইফ সাপোর্ট ইন অবস্টেট্রিক্স। আমার এই বিষয়ে কিন্তু ট্রেনিং আছে। এই বিষয়গুলো বাংলাদেশের জন্য খুবই নতুন, কিন্তু আমার এই ট্রেনিংগুলো রয়েছে। এবং আমার এই ট্রেনিংগুলো থাকতে আমি এখানে কিন্তু আমার হসপিটালে ডক্টর, নার্স সহ ইভেন জেনারেল যে আমাদের স্টাফ রয়েছে তাদের অনেকে আমি সিপিআর ট্রেনিং দিয়েছি। শুধু তাই নয়, জামিলপুর মেডিকেল কলেজে 2টা ব্যাচের আমি প্রায় 70 থেকে 80 জন ডাক্তারকে আমি সিপিআর ট্রেনিং দিয়েছি এখানে। তো সিপিআর ট্রেনিংটা আপনার কাছে খুবই স্পেশাল, অবশ্যই স্পেশাল, কিন্তু আমার কাছে ইটস ভেরি সিম্পল থিং। আপনি তো সিপিআর সম্পর্কে বললেন এবং সিপিআর এর ট্রেনার আপনি বললেন, আপনি ট্রেনিং দিয়ে থাকেন বিভিন্ন ধরনের। আরও কিছু ট্রেনিং সম্পর্কে জানতে চাই। আমরা যতটুকু জানি যে আপনি আরও অ্যাডভান্স কিছু ট্রেনিং নিয়েছেন এবং চেষ্টা করছেন যে আপনি যেমনটি বললেন যে ডাক্তার, নার্স, অনেককেই আপনি মেডিকেল পার্সন যারা রয়েছে তাদেরকে আপনি ট্রেনিং দিয়ে থাকেন। সিপিআরটা আসলে বেসিক লাইফ সাপোর্ট, এটা ইটস নট ফর ডক্টরস অনলি, মানে যে কোনো ব্যক্তির জন্য, ডাক্তার, নার্স, মানে একজন রাস্তায় হেঁটে যাচ্ছে, বাধ্যতামূলক এটা শেখার জন্য। অর্থাৎ সিপিআর সবাইকেই শিখতে হবে,
কারণ একজনের ঘরের ভিতরে তো কারো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, হার্টটা কাজ করছে না, তখন তো বাইরে থেকে এসে কেউ সিপিআর দেবে, তাহলে সে বাঁচবে না। মানে প্রত্যেক বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতেই সিপিআর জানা লোক থাকা দরকার। তো এটা হলো একটা বেসিক ট্রেনিং, আমাদের জন্য ভেরি বেসিক এটা। আর অ্যাডভান্স যে ট্রেনিংগুলো আমি বললাম, যেমন অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট, অর্থাৎ সিপিআর দিয়ে একটা পেশেন্টকে সামহাও রিভাইভ করা হয়েছে, এটা তো কন্টিনিউটিটা করতে হবে। এটা শুধুমাত্র সিপিআর দিয়েই হবে না, আরও মেডিসিনস লাগবে, প্রয়োজনীয় এসিএলএসের মধ্যে চলে এসেছে, অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের মধ্যে চলে এসেছে, সেই ট্রেনিং আমাদের আছে। এবং এই বিষয়ে কিছু কিছু স্কিল আমার অ্যাবসেন্সের জন্য কেউ দিতে পারে, আমার ডাক্তারদের এই স্কিলগুলো ইতিমধ্যেই ডেভেলপ করা হয়েছে। আমার অ্যাবসেন্সও তারা কিন্তু এসিএলএসের কিছু গুরুত্বপূর্ণ সেবা এরা দিতে পারে। এরপরে রয়েছে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, এটা কিন্তু পলিট্রমা নিয়ে আমরা ডিল করে থাকি। যদি এটা দিস ইজ নট এ ট্রমা হসপিটাল, ট্রমা সেন্টার নয়, কিন্তু পেশেন্ট তো চলে আসতে পারে, আমরা তো বলবো না যে আপনি চলে যান, এটা ট্রমা সেন্টার নয়। কিন্তু পলিট্রমা কেস কী করে ম্যানেজ করতে হবে আমার তো জানা আছে, কারণ এই ট্রেনিং আমার করা আছে, আমেরিকান কলেজ অফ সার্জনসের সাথে আমার এই ট্রেনিং করা আছে। অর্থাৎ এই এক্সপার্টিসগুলো কিন্তু ইটস ভেরি নিউ ইন বাংলাদেশ, এগুলোকে আপনি সব জায়গায় পাবেন না। হয়তো দেখা যাচ্ছে যে ট্রমার উপরে লেখাপড়া করেছে, অর্থোপেডিক সার্জন আছে, জেনারেল সার্জন আছে, বা ট্রেনিংস আর ডিফারেন্ট, ট্রেনিংগুলোকে রিসার্চ করে করে তৈরি করা হয়েছে, সেই ট্রেনিং কিন্তু আমাদের আছে। আপনি যেমনটি বলছিলেন যে সিপিআর এর ট্রেনিংটা আসলে শুধুমাত্র মেডিকেল পার্সন যারা রয়েছে তারাই যে পাবে তা কিন্তু নয়, একটা ঘরে নন মেডিকেল পার্সনও কিন্তু চাইলে নিতে পারে। ইমার্জেন্সি বিভাগের, বিশেষ করে এম এ রশিদ হসপিটালের একজন কনসালটেন্ট হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এই হসপিটালে এরকম কোনো সুব্যবস্থা করা যেতে পারে কিনা ভবিষ্যতে? অবশ্যই, আমি তো মনে করি যে আমাকে যদি 20টা মানে 20 জন লোকের একটা লিস্ট যদি দিয়ে দেয়, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। আমি তো বলেছি যে আমি এনি টাইম, আপনি যদি এখনই বলেন যে সিপিআই ট্রেনিং দিতে হবে, এখনই শুরু হয়ে যাবে। মানে আমি এত ট্রেনিং দিয়েছি, এটা ইটস ভেরি সিম্পল টু মি। এবং আমরা যখন সিপিআই দিয়ে থাকি, এটা এক্সস্টিং, কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। দেখা যাচ্ছে আমার নার্স এক্সস্টেড হয়ে গেছে, আমার পিসিএ আছে, যেমন আমাদের এখানে মার্কেটিংয়ে কিছু লোক আছে, তারা ভালো সিপিআর জানে। আপনাদের এই টিমে যারা কাজ করছে তাদের মধ্যে কেউ কেউ আছে ভালো সিপিআর জানে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় যে আপনাদের এম এ রশিদ হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সম্পর্কে আমার মনে হয় আরও অনেক কিছু আমার জানতে ইচ্ছা করছে। আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদেরকেও আমার মনে হয় জানানো উচিত। সময় স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আবার আপনাকে। আপনাকে ধন্যবাদ, সকল দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এম এ রশিদ হসপিটাল নিবেদিত এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।